আমি একটা কথা বলি, আগের দিন সুদীপ্ত সেনের চিঠি নিয়ে বলার পর আমি কিছু কথাবার্তা শুনেছি। সারদা কর্তা সুদীপ্ত সেন তৃতীয় চিঠিটা দিয়েছেন আদালতে, আর কাকে কাকে দিয়েছেন ও দেখতে হবে। আমি মিডিয়াকে অনুরোধ করব, একটা অপূর্ব দিক দেখছি, চিঠিটা সামনে এলো, ধরা যাক তৃণমূলের একজন মুখপাত্র প্রকাশ করলেন, তার রিয়াকশন দিচ্ছেন কে? বিজেপির একজন কেউ। ওটা তো সুদীপ্ত সেনের লেখা নয়, কে বলছেন? বিজেপি। আবার সিপিএম এর একজন, আবার কংগ্রেসের একজন। আমি খুব সরাসরি চ্যালেঞ্জ করছি, এবং আমি সাংবাদিকদেরও বলবো, আমি বুঝি প্রত্যেকের বাধ্যবাধকতা লাইন আমি বুঝি। আপনারা যে স্কুলে ছিলেন করছেন, আমি সেই স্কুলের একসময় প্রিন্সিপাল ছিলাম, ফলে আমি মিডিয়াকে কাউকে কোনো অবস্থায় খাটো করছি না, মিডিয়াকে কোনো অবস্থায়। আমার বক্তব্য, এই যে সুদীপ্ত সেনের চিঠি কুণাল ঘোষ দেখালেন, শ্রমিক ভট্টাচার্য কি বললেন, কার লেখা, কেন লেখা, তার বদলে আপনাদের একটা তথ্য উঠে আসুক না, যে কাঁথি পুরসভায় সারদার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে না যায়নি। ভুলে যান সুদীপ্ত সেন চিঠিতে কি কি দিয়েছে। সুদীপ্ত সেন লিখেছে না অন্য কেউ লিখেছে? আপনি কন্টেন্টে আসুন। চিঠিতে বক্তব্য কি? যে কাঁথিতে শুভেন্দু অধিকারী এবং তার চামচারা মিলে আমাকে নিয়ে গেছিল, আমাকে জোর করে প্রকল্প করিয়েছে, কাঁথি পুরসভায় আমাকে দিয়ে 50 লক্ষ টাকা ড্রাফট নিয়েছে, আর লক্ষ লক্ষ টাকা ক্যাশ নিয়েছে। দ্বিতীয় চিঠিটা তো লিখেই দিয়েছেন ক কোটি টাকা নিয়েছেন। তৃতীয় চিঠিটায় শুধু প্ল্যান স্যাংশনের কথা বলা আছে, শুধু প্ল্যান স্যাংশন। 50 লক্ষ টাকা ব্যাংক ড্রাফট, 20 লাখ টাকা ক্যাশ, যার কোনো রিসিট নেই। চিঠিটা সামনে এসে এই প্রসঙ্গটা তোলার পর থেকেই দেখলাম অনেক বিজ্ঞ আমাকে আক্রমণ করতে শুরু করেছেন, কেন কোর্টে যাচ্ছি না, কত সব কথা। অনেকে আমাকে বলেন, প্রিয় দর্শক কোর্টে কেন যাচ্ছে না, প্রিয় দর্শক কোর্টে কেন যাচ্ছি না। আরে প্রিয় দর্শক, কোর্টে গেছে, আইনটা তো জানতে হবে, কোর্টেই আছে বিষয়টা। আর ইনভেস্টিগেশনটা টোটালি এজেন্সির দায়িত্ব। কোর্ট বলতে পারে না যে তুমি একে এইভাবে ডাকো, ওইভাবে ডাকো, ওটা সাধারণ নিয়মে চলে না। এর পিটিশন পড়েছে, সেই পিটিশন সিবিআই কে পাঠানো হয়েছে, সিবিআই অ্যাক্ট করছে না। কিভাবে অ্যাক্ট করাতে হয় দেখব। কিন্তু প্রিয় দর্শক, শুধু মিডিয়াকে বলছেন কেন কোর্টে যাচ্ছেন না কেন? প্রিয় দর্শক, কোর্টে আছে ওটা, এবং কোর্ট সিবিআই কে পাঠিয়েছে। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, শুধু কুণালকে অ্যাটাক করলে চলবে? একটা ফোন করলে তো সে বলে দিতে পারবে কি আছে না আছে। আরো ব্যাখ্যা করে দিই, কারণ প্রিয় দর্শক না জেনে আবার পরে প্রশ্ন করবে একা একা। তো প্রিয় দর্শককে একবারে বলে দিই, এই যে ব্যাংক ড্রাফট প্ল্যান স্যাংশনের জন্য, তো ব্যাংক ড্রাফটটা কেউ বলতে পারেন যে প্রিয় দর্শক ব্যাংক ড্রাফটটা কিসের দোষের? এই কারণেই দোষের যে 22 তলা বহুতল করে দেবে বলে তাকে নিয়ে গেছিল, কিন্তু 22 তলা স্যাংশন করার রাইটটাই কাঁথি পুরসভার ছিল না। ফলে যে প্রজেক্ট স্যাংশন করার ক্ষমতা নেই সেই পুরসভার, সেই প্রজেক্ট সুদীপ্ত সেনকে দেখিয়ে তার কাছ থেকে টাকা তোলা হয়েছিল। সুদীপ্ত সেন দ্বিতীয় চিঠিতে তোলাবাজি, ব্ল্যাকমেলিং সব শব্দ ব্যবহার করেছে। আমি সুদীপ্ত সেনকে সাপোর্ট করছি না, ডিফেন্ড করছি না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে এই সব করেছেন কুণাল ঘোষ। সুদীপ্ত সেনের চিঠি নিয়ে আজকে অনেক কথা বলেছেন, আর সেখানে এতবার প্রিয় দর্শক বলে কার্যত ব্যঙ্গ করে গেছেন। দর্শক বলতে পারবেন কাদেরকে টার্গেট করে এইসব কথা বলেছেন বা এইভাবে ব্যঙ্গ করেছেন? বলতে পারবেন দর্শক?
আমি আমার ভিডিওতে বলি প্রিয় দর্শক, কারণ আপনারা সত্যিই আমার খুবই প্রিয়। আপনাদের জন্যই আরামবাগ টিভি আজকে এই জায়গাতে দাঁড়িয়ে। ছোট্ট একটা চ্যানেল, আরামবাগ হুগলির একটা ছোট্ট জায়গা থেকে শুরু হওয়া, কিন্তু এখন এর ব্যাপ্তি এতটাই হয়ে গেছে যে নামটা রয়ে গেছে আরামবাগ টিভি, কিন্তু বাংলার বাইরে, দেশের বাইরেও আমাদের দর্শক একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, সাপোর্ট করছেন, প্রিয় হয়ে উঠেছেন। এবং সেই জন্যই কিন্তু আমি বলি, শুরুতে বলি, মাঝে মাঝেই বলি প্রিয় দর্শক। কিন্তু যেভাবে আজকে কুণাল ঘোষ ব্যঙ্গ বিদ্রূপ করেছেন, আমার তো মনে হচ্ছে আমাকে উদ্দেশ্য করেই বলেছেন, আরামবাগ টিভিকে উদ্দেশ্য করেই বলেছেন। কারণ আমাদের এখানে যারা আমাদের মতো আর কি কাজ করেন, কেউ এইভাবে কি বলেন কোনো ইউটিউবার? প্রিয় দর্শক, আমার তো দর্শক জানা নেই, আমি যেভাবে বলি, আমি দেখেছি এই প্রিয় দর্শক কথাটা আপনারাও অনেকে বলেন, মানে এটা একটা আমাদের একটা মানে আইডেন্টিটি হয়ে গেছে প্রিয় দর্শক। অনেকেই অনেকভাবে শুরু করেন মানে প্রতিবেদন, কিন্তু আমরা এইভাবে শুরু করি বলে আমাদের একটা আলাদা একটা আইডেন্টিটি তৈরি হয়ে গেছে প্রিয় দর্শক বলে। ফলে দর্শক আমার যেন কোথাও মনে হচ্ছে যে আমাকে তথা আরামবাগ টিভিকে উদ্দেশ্য করেই এই কথাটা বলেছেন কুণাল ঘোষ। একবার নয়, বহুবার আজকে বলেছেন। আমি তো যেটুকু শোনালাম এখানে তো আছেই, আরও যে আজকে প্রেসমিট করেছেন অনেক জায়গাতেই কিন্তু প্রিয় দর্শক বলে গেছেন। আর পাশে একজন ছিলেন বসে, তিনিও প্রেসমিট করছিলেন, যিনি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন। যখন বিজেপিতে ছিলেন, আমি এই কথাগুলো বলতে চাই না, তবুও বলতে হচ্ছে আজকে। যখন বিজেপিতে ছিলেন, বিজেপির হয়ে ভোটে লড়তে গিয়ে এই কুণাল ঘোষদের দল বা এখন যে দলে রয়েছেন সেই দলের থেকে তিনি লাথি খেয়েছিলেন, মনে পড়ছে? আমি তাকে এখানে দেখাতে পারছি না, পাশে বসে রয়েছেন জয়প্রকাশ মজুমদার। তিনিও আবার দেখলাম পাশ থেকে বলছিলেন, যখন আর কি মাঝে মধ্যে ভুলে যাচ্ছিলেন কুণাল ঘোষ প্রিয় দর্শকটা বলতে, উনিও আবার প্রিয় দর্শক কথাটা ধরিয়ে দিচ্ছিলেন। যাই হোক, যদি আমাকে উদ্দেশ্য করে বলে থাকেন, বলতে পারেন কুণাল ঘোষ অনেক দিন সাংবাদিকতা করেছেন, প্রবীণ একজন সাংবাদিক ছিলেন, বিতর্ক যাই থাক, দীর্ঘদিন মিডিয়া জগতের সঙ্গে ছিলেন। তার মনে হয়েছে ব্যঙ্গ বিদ্রূপ করেছেন। আমি তার যে দেখতে পাচ্ছেন পাশে বসে থাকা, আমি তার পাল্টা করতে পারবো না, সিনিয়র মানুষ। তবে এটুকু বলতে পারি যে আমি জানি না ওনার যে মানে চ্যানেল, উনিও মনে হয় চ্যানেল করেছেন, বা ওনার বক্তব্য অনেক জায়গাতে দেখানো হয়। ওনার বক্তব্য আমাদের আরামবাগ টিভিতে দেখানোর পর যত আর কি ভিউ হয়, আমি জানি না ওনার নিজস্ব চ্যানেলে কখনো এত ভিউ হয় কিনা, ওনার সমর্থিত বা যাই বলে না ওনার গ্রুপের এত দর্শক হয় কিনা। সুতরাং আরামবাগ টিভিকে ব্যঙ্গ বিদ্রূপ করতে পারেন, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন, আমরা সত্যি খুব বিরাট কিছু নই। আমি সবসময় বলি, আমাদের মানে উনি যেভাবে প্রিয় দর্শক বলে বললেন, জানি না আমার উচ্চারণকে একটু আর কি ব্যঙ্গ করছেন কিনা, কটাক্ষ করছেন কিনা। হ্যাঁ, আমার সবসময় তো উচ্চারণ ঠিক হয় না, শব্দ চয়ন সবসময় ঠিক হয় না, একটা গ্রামের ছাপ, এলাকার ছাপ আছে, সেটা আমি বুঝতে পারি। কিন্তু তবুও আমি আপনাদেরকে বলেছি যে আমি তো সেই পাশের বাড়ির ছেলের মতো জাস্ট খবর দিচ্ছি, কেমন করে দিচ্ছি, কীভাবে দিচ্ছি, কতটা সেজে গুজে দিচ্ছি, কতটা গুছিয়ে বলে দিচ্ছি, এটা নয়। শুধু আপনাদেরকে কোনো ঘটনা বোঝাতে পারছি কিনা এটাই শুধু দেখবেন। আর চুল আঁচড়াচ্ছি কি আঁচড়ায়নি, চুল একদিকে পেকে গেল না, রং করতে ভুলে গেছি, এইসবের দরকার নেই। শুধু বা অত রঙিন জামা টামা কুণাল ঘোষ দেবেন খুব পড়েন। তো যাই হোক, মানে এইসবের দরকার নেই। ওনারা অনেক বড় সাংবাদিক, বড় কাজ করেছেন, ওনাদের ব্যাপার। কিন্তু আমি সিম্পল সাধারণ গ্রামের ছেলে, পাশের ছেলে, একটু জাস্ট কোনো একটা ঘটনাকে বুঝিয়ে বলছি বা বুঝিয়ে দিচ্ছি বা নতুন করে শোনাচ্ছি, এটুকু হলেই হবে। এটা পড়তে হয়, মাঝে মধ্যে পড়ি, একটু ভালো লাগে আর কি। শুধু জামা পরলে আরও খারাপ লাগবে, একটু পড়ি। সেটা নিয়েও আবার অনেক কথা। আর এক অ্যাঙ্কার কলকাতা থেকে শুনিয়েছিলেন, তখন একটা কালো ছিল,
তো যাই হোক, এইসব হয় আমাদের বিরুদ্ধে, মাঝে মধ্যেই তোপ দাগাদাগি হয়, কিন্তু আমরা আমাদের মতোই থাকি, আমাদের মতোই কাজ করে যাচ্ছি। দর্শক সংখ্যা বাড়ছে, সাবস্ক্রাইবার সংখ্যা বেড়েছে আগের থেকে অনেক বেশি। আমাদের মানে জনপ্রিয়তা বলি আর যাই বলি না কেন বেড়েছে, তো চলছি। তো আমরা কি বলবো, কুণাল ঘোষ ওইভাবে ব্যঙ্গ করেছেন বলে আমিও কি ওনার সেই যখন একটা সময় আর কি, যখন পুলিশ তাকে ধরে ধরে টেনে টেনে নিয়ে যেতেন গাড়িতে, সেই সময় যেভাবে চিৎকার করতেন, আমি কি এখন আবার সেইভাবে চিৎকার করে একটুখানি তার রিয়াকশান দেবো? সেটা ঠিক নয়। উনি সেই সময় যে ধরনের বিহেভ করতেন, আমরা কি সেই টোনে কথা বলে একটু কি আবার পুরনো কথা মনে করিয়ে কি ওনাকে তোপ দাগবো বা কটাক্ষ করব? এটা করব না। উনি সিনিয়র সাংবাদিক, কটাক্ষ করছেন করুন, ভালো থাকবেন। তবে এটুকু বলতে পারি, আপনার ঘনিষ্ঠ আপনার যারা সব চ্যানেল, তাদের থেকে আমাদের ভালোই চলছে, মানুষজন দেখছেন। মিথ্যে কথা বারবার বললে মানুষ বিশ্বাস করেন না, নিশ্চয়ই কিছু সারবত্তা থাকে আমাদের ভিডিওর মধ্যে, সেই জন্যই দেখেন, সেই জন্যই ভালোবাসেন, এবং সেই জন্যই আমার দর্শকরা প্রিয় হয়ে উঠেছেন। মানে আমিও তাদের প্রিয় হয়ে উঠেছি, আর আমরা মানে তারাও আমার প্রিয়, এবং সেই জন্যই মাঝে মধ্যেই বলি প্রিয় দর্শক। তো যদি আপনি ওইভাবে কটাক্ষ করে যেতে পারেন, কিন্তু আমি ওই চেঞ্জ করছি না। আমি প্রিয় দর্শকই বলবো, যেভাবে খবর করছি সেভাবেই খবর করব, প্রতিবেদন করব, কিচ্ছু আসবে না। যা করছেন বলে যান, ব্যঙ্গ করুন, বিদ্রুপ করুন, যা পারবেন করে নিন। অনেক চেষ্টা করেছেন, কেস করেছেন, কত কি চেষ্টা করেছেন, ফিজিক্যালি তো আপনার দলের লোকেরা অ্যাটাক করার চেষ্টা করেছেন, অনেক চেষ্টা হয়েছে, পেরেছেন। মাঝে মধ্যে আপনার সব ঘনিষ্ঠ লোকজন ইউটিউবে, ফেসবুকে আমাকে তোপ দাগার চেষ্টা করেছেন, কটাক্ষ করেছেন, ভিডিও বানিয়েছেন, তাতে কি যায় আসে? আমি যদিও ওই সব লোকেদের কথার কোনো রিয়াক্ট করি না, কিন্তু যেহেতু আপনি বললেন, আমার মনে হচ্ছে আমাকে উদ্দেশ্য করেই বলেছেন। তবে যদি বলে থাকেন আমাকে উদ্দেশ্য করে, বেশ করেছেন, আরও বলবেন, আমার উন্নতি হবে। তবে দর্শক, আমি কিন্তু আজকে এই সঙ্গে কয়েকটা প্রশ্ন করব। যখন ওই কাঁথির কেস নিয়ে কথা বলেছেন কুণাল ঘোষ, আমি শুরুতেই তো যে কোশ্চেনটা করতে চেয়েছিলাম সেটা তো আমি একেবারে বলেই দিলাম, যে আরামবাগ টিভিকেই কি কটাক্ষ করেছেন, সেই ব্যাখ্যায় আমি আর যাচ্ছি না নতুন করে। দ্বিতীয় কথা, যেটা নিয়ে এত কথা ওনারা বলছেন, আচ্ছা, বিল্ডিং প্ল্যানের ফি নেওয়াটা কি অবৈধ? যেটা কাঁথি পুরসভা নিয়েছে, বলা হচ্ছে সারদার কর্তার কাছ থেকে, সুদীপ্ত সেনের কাছ থেকে, এটা কি অবৈধ? আমরা যারা বাড়ি করি, এই আরামবাগের পুরসভা এলাকাতে অনেকে বাড়ি করেন, বিল্ডিং প্ল্যান পাস করাতে হয় পুরসভা থেকে, সেখানে একটা ভালো অঙ্কের টাকা জমা করতে হয়, ভালো অঙ্কের, মানে এবার দুতলা একতলা বাড়ি করতে গেলে একটা ভালো অঙ্কের টাকা জমা করতে হয়, এবং সেই টাকা তো তারা বৈধ বলে তারা মনে করে পুরসভা, পুরো কর্তৃপক্ষ, এবং সেই টাকা অন্যান্য কাজে লাগায়। সমস্ত পুরসভাতেই বিল্ডিং প্ল্যানের জন্য টাকা পয়সা নিয়ে থাকে। তো যদি বিল্ডিং প্ল্যান, সাইট প্ল্যান বা কিছু পাস করানোর জন্য যদি টাকা নেয়, কত 50 লক্ষ না 40 লক্ষ, যাই হোক অ্যামাউন্ট, যাই হোক, কারণ বড়ো প্রজেক্ট, টাকার অঙ্ক বড় হতে পারে, তো সেটা কি অবৈধ? তো টাকা জমা পড়েছে কিনা, বলতে পারবেন, জমা পড়েছে কিনা বলতে পারবেন। আবার বলছেন যে ইডি, সিবিআই এইসব টাকা খুঁজে বেড়াচ্ছে, আমরা তো বলছি পুরসভাতে এত লক্ষ টাকা জমা পড়েছে, ওটা কি অবৈধ কথা হলো? ওই টাকা ইডি, সিবিআই উদ্ধার করতে যাবে কেন? তো বিল্ডিং প্ল্যান পাস করার জন্য, কোনো প্রজেক্ট করার জন্য টাকা জমা করে দেওয়া, সেটা পুরসভার অ্যাকাউন্টে, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, শুভেন্দুর অ্যাকাউন্টে নয়। তো এটা নিয়ে এত জোর দিয়ে কথা বলার কি আছে? চ্যালেঞ্জ করছি, দেখান জমা পড়েছে কি পড়েছে না। আরে জমা পড়ে কী হয়েছে? হ্যাঁ, জমা পড়তে দিতে পারে, এতে আবার কী যায় আসে? কিন্তু ওই যে কথাটা বললেন যে নগদ কত কি বললেন, সেটার কি প্রমাণ আছে? নাকি কেউ বলেছেন বা সেটা শুনে লাফাচ্ছেন, সেটা শুনি বলছেন তদন্ত করতে হবে, অমুক তমকে ধরতে হবে। কেউ একটা, আমি যদি বলে দিই যে কুণাল ঘোষ আমার কাছ থেকে 5 কোটি নিয়েছিলেন, হয়ে যাবে? আপনার বিরুদ্ধে আমি বলবো ইডি, সিবিআই তদন্তে নামুক, নেমে পড়বে ইডি, সিবিআই। আমার কোনো প্রমাণ নেই, কোনো ভিত্তি নেই, আমি শুধু মুখে বললাম, ব্যাস আমার কথাতে নেমে পড়বেন? আমি তো বলছি তো কুণাল ঘোষ আমার কাছ থেকে 5 কোটি টাকা নিয়েছেন, কই দেখি তো, আমি ইডি, সিবিআইকে বলছি কেন তদন্ত করা হবে না? তো দেখবো কত নামে ইডি, সিবিআই, নামে নাকি এইসব? আরে কিছু একটা বললেই, মৌখিক বললেই হয়ে গেল, কোনো প্রমাণ নেই। যেটার প্রমাণ দেখাচ্ছেন ওটা তো বৈধ, ওটা তো পুরসভার অ্যাকাউন্টে। ঠিক আছে, যদি পুরসভার অ্যাকাউন্ট থেকে যদি 7,000 টাকা উদ্ধার করতে চাই, যে ওই বিল্ডিংটা তো হয়নি, হওয়ার কথা ছিল, তো তাহলে নিতে পারে।
আর আমি তো দর্শক জানি যতটুকু যে সিবিআই এইসব নিয়ে তদন্ত করেছে এবং সিবিআই এইসব নিয়ে পুরসভার কাছ থেকে তথ্যও নিয়েছে, ডকুমেন্ট নিয়েছে, এবং এই যে টাকা পয়সা জমা করেছিল এই সারদার যে সংস্থা বা সুদীপ্ত সেন জমা করেছিলেন সেই সব নিয়ে সব ডকুমেন্ট সিবিআই নিয়েছে। সিবিআই জানে এটা যে এই অ্যামাউন্টের টাকা পুরসভাতে জমা পড়েছিল, এটা সিবিআই কাছে অজানা নয়, উনি প্রথম খবর দিচ্ছেন না, এটা জানা, এই ডকুমেন্ট অলরেডি তারা নিয়ে নিয়েছে। আমি দর্শক যেটুকু জানি সূত্রে আমি যেটা খবরটা নিলাম, তাহলে এটা আবার কি আপনি নতুন দেখাচ্ছেন? নতুন লাগছে আমাদেরকে যে কেন সুদীপ্ত সেন এই সময় এতবার চিঠি লিখছেন, এত ঘন ঘন কেন চিঠি লিখছেন সুদীপ্ত সেন? ঠিক টাইমিংটা আমি আগের দিনে বলেছি, টাইমিং দেখুন, কোন সময় চিঠি লিখছেন, কোন সময়ে কি চিঠি লিখলে কি তার ব্যাখ্যা হয়, কি তার গুরুত্ব থাকে, সব একেবারে স্ক্রিপ্ট অনুযায়ী লেখা হচ্ছে। তো দর্শক আমি এই জন্যই তো কথাগুলো বলছিলাম, আমি কথাগুলো বলে দিই, অনেকটা টাইম হয়ে গেছে অলরেডি। আচ্ছা, বললেন জোর করে 22 তলা বিল্ডিং, আরে জোর করে একজনকে দিয়ে 22 তলা বিল্ডিং করানো যায়, এটা পাগল বিশ্বাস করবে? কোনো পাগল যে জোর করে একজনকে 22 তলা বিল্ডিং করার জন্য বলা হয়েছে, তার জন্য তার কাছে টাকা নেওয়া হয়েছে? জোর করে 22 তলা বিল্ডিং, কি গল্প কাকে শোনাচ্ছেন? সুদীপ্ত সেন যদি এসব লেখেন বা বলেন তার মাথা ঠিক আছে তো? এতদিন জেলে রয়েছেন, আমি জানি না কেমন রয়েছেন। আর যদি লেখানো হয়ে থাকে কেউ বা কারা লিখে থাকেন তাহলে তো কথাই নেই। নগদ দেওয়ার প্রমাণ যেটা বললাম দর্শক, আর বলছেন যে কোর্টে গেছে, কোর্টে আছে, প্রিয় দর্শক কোর্টে আছে, কোর্টই বলেছে, কোর্টে মানে কোর্ট এজেন্সি তদন্ত কীভাবে কী করবে সেটা কোর্ট বলতে পারে না। কেন বলতে পারে না? যদি কখনো কোথাও কারো কোনো বিষয় ভিত্তি থাকে সেখানে কোর্ট জোর দিতে পারে না। জাস্টিস গাঙ্গুলিকে আমরা জোর দিতে দেখিনি, যখন সিবিআই ঠিকমতো করে কাজ করছে না ঢিলেমি করছে, জাস্টিস গাঙ্গুলিকে ঝাঁকুনি দিতে দেখিনি, জাস্টিস সিনহাকে ঝাঁকুনি দিতে দেখলাম না। যে ঝাঁকুনিতে এজেন্সি মানে একেবারে অভিষেকের তলব করলো দ্রুত, যেটা আমাদের সাধারণ মানুষের মনে হয়েছে, তার আগে খুব একটা মানে গুরুত্ব দিচ্ছিল না এজেন্সি, জাস্টিস অমৃতা সিনহা ঝাঁকুনি দেওয়ার পর গেল। তাহলে কোর্ট যদি কোনো বিষয়ের গুরুত্ব বোঝে তখন কোর্ট ডিরেকশন দিতে পারে না বা ঝাঁকুনি দিতে পারে না, প্রশ্ন তুলতে পারে না, যে প্রশ্নের জন্য অবশ্যই এজেন্সি ছুটবে। তাহলে যখন আপনারা এত কথা বলছেন, কেন কোর্টে গিয়ে ভালো করে বলছেন না বা বলাচ্ছেন না? কেন কোর্টকে বোঝাচ্ছেন না এটার কতটা কি গুরুত্ব? বা আপনারা কেন যারা যেভাবে করছেন, কোথাও না কোথাও থেকে তো অভিযোগটা হয়েছে, কোর্টে যখন বিষয়টা রয়েছে তার মানে এটা তো একটা হিয়ারিং হয় কোর্টের বিষয় যখন, তো সেটার ক্ষেত্রে বলুন। কে বলছে কোর্ট বলতে পারে না এজেন্সিকে কীভাবে কি তদন্ত করবে? কে বলছে বলতে পারে না? বলতে পারে না। তাহলে জাস্টিস গাঙ্গুলি, জাস্টিস সিনহারা এত এইভাবে প্রশ্ন তুলেছেন কেন? বলতে পারে না। শুধু বাইরে বসে শুধু গলাবাজি করছে মিডিয়ার সামনে, আর বললেই দোষ। বুঝতে পারছি কেন আমাকে এইভাবে বলা হচ্ছে, কারণ আমি কিন্তু গতকালকে একটা কথা বলেছিলাম যে কুণাল ঘোষ মুখ সামলে কথা বলুন। আপনি চিঠিকাণ্ড নিয়ে যা সব বলছেন সুদীপ্ত সেনের চিঠি নিয়ে, আপনিও ফেসে যাবেন। কারণ কুণাল ঘোষ চিঠি লিখেছিলেন হেস্টিংস থানাতে, নিজেও ফেসেছেন, অভিষেকও ফাঁসিয়েছেন। অভিষেকও ওই একটা কমেন্ট করেছিলেন এবং ওই তারপরে চিঠি এখন পুরো ঘুরে গেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে ডাকাডাকি নয়, চিঠি কেন গেল, চিঠির পেছনে কারা, তার তদন্ত শুরু হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এবং সেখানে অভিষেক ব্যানার্জি জড়িয়ে গেছেন। অযথা যদি বলেন সেটাই অযথা জড়িয়ে যাওয়া। আজকে যে চিঠির কথা বলছেন, সুদীপ্ত সেন চিঠিতে শুভেন্দু অধিকারীর কথা লিখেছেন, যেমন কুন্তল ঘোষ লিখেছিলেন এই ইডি সিবিআই অফিসারদের বিষয়ে। ইডি সিবিআই অফিসারদের কাউকে ডাকেনি কিন্তু এজেন্সি, তাদেরকে ডাকতে কিন্তু বলেনি কলকাতা হাইকোর্ট। বলেছে যা এই চিঠি যে বিষয়টা তার পেছনে রহস্য রয়েছে, মনে হচ্ছে কোনো পরিকল্পনা হচ্ছে, কি রহস্য সেটা জানতে হবে, তার জন্য অভিষেককে ডাকা হয়েছে। সুতরাং সুদীপ্ত সেন যে চিঠি লিখেছেন এই চিঠি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। ফলে এই চিঠিতে শুভেন্দু কথা লিখেছে মানে শুভেন্দুকে ডাকতে হবে, এটা এই কথাটা খাটছে না, এই কথাটা খাটছে না। আমি আবার বলছি, কুন্তল ঘোষের চিঠি অনুযায়ী এজেন্সির কোনো অফিসারকে ডাকেনি, চিঠি রহস্যের উদ্ঘাটন করা হচ্ছে। সুতরাং যে চিঠির কথা আপনি বলছেন এখানেও চিঠি রহস্যের মানে সুদীপ্ত সেনের চিঠি রহস্যের উদ্ঘাটন করতে হবে। যদি এটা নিয়ে তদন্ত কখনো শুরু হয় আপনি ফেসে যাবেন, যেমন ফেসে গেছেন অভিষেক ব্যানার্জিরা। আমি সেই জন্যই বলেছিলাম মুখ সামলে কথা বলেন কুণাল ঘোষ, ফেসে যেতে পারেন। বুঝেছি গায়ে লেগেছে বা পায়ে কাঁটা ফুটেছে, শুরু করে দিয়েছেন একেবারে দাগতে। প্রিয় দর্শক, অবশ্যই আমার প্রিয় দর্শক তারা শুনছেন এখন। গলাবাজি করি আর কি সিবিআইকে বলছেন, আবার বলছেন যে জানি কি করে সক্রিয় করে, করুন। কি করে সক্রিয় করবেন? গলাবাজি করে? যদি কোনো প্রসেস থাকে, আইনি প্রসেস থাকে, যদি কোথাও মানে মানে ঝাঁকুনি দেওয়ার বিষয় থাকে, যান না সেখানে। মিডিয়ার সামনে বড় বড় কথা বলছেন, আবার বলছেন যে আমরা জানি। যখন জানেন তো জান না, নাকি কি জানেন যে মিডিয়ার সামনে গলাবাজি করলে হয়ে যাবে? জানি তো কি করে সক্রিয় করতে হয়।
বলছেন আমাকে ফোন করলি তো আমি উত্তরটা দিয়ে দিতাম প্রিয় দর্শক। আরে যার উত্তর জানা আছে আমি কেন আপনাকে ফোন করতে যাবো? আপনি কি বলবেন সে আমার জানা রয়েছে, অ্যাকচুয়াল কি ফ্যাক্ট সেটা আমার জানা রয়েছে, তো আপনাকে কেন ফোন করতে যাব? আমার তো নতুন কোনো উত্তর নেওয়ার ছিল না, আমার যা প্রশ্ন তার উত্তর আমার কাছে রয়েছে, আর আপনি কি বলবেন সেটাও আমার জানা রয়েছে। ফালতু আপনাকে কেন ফোন করতে যাব? কি খাতির রয়েছে আপনার সঙ্গে আমাকে ফোন করতে হবে? আর আপনাকে তো ফোন করা তো সমস্যা, যদি একটু সৌজন্য দেখিয়ে ছোট বড় ভাবনা থাকে কিছু ভালো করে কথা বলি, আবার কোন দিন দেবেন কল রেকর্ড ফাঁস করে দিয়ে বসে রয়েছেন, দেখো এত কথা বলেন শফিকুল, হ্যাঁ এইসব বিরুদ্ধে দেখো আমার সঙ্গে যোগাযোগ আছে, হয়তো আপনি বা কেউ কোন থেকে ফাঁস করে দিল। কথা বলাও তো সমস্যা আপনার সঙ্গে, কি কথা বলবো আমাদের মতো লোকেদের বিশেষ করে। আর একটা কথা, এই যে 22 তলা প্ল্যান পাস বলছেন, দেখাতে পারবেন ডকুমেন্টটা 22 তলা প্ল্যান পাস করা হয়েছে? দেখাতে পারবেন? 22 তলা ছিল না কত ছিল, নাকি 19 তলা ছিল, দেখাতে পারবেন? আর এই যে প্ল্যান পাসের কথা বলছেন যে পুরসভা কি করে মানে পাস করায়, আপনি দেখাতে পারবেন যে পুরসভা কাঁথি পুরসভা এই 19 তলা বা 22 তলা যেটা বলছেন সেটা পাস করিয়েছে কাঁথি পুরসভা নিজস্ব উদ্যোগে, দেখাতে পারবেন? নাকি এমইডি থেকে পাস করানো হয়েছে? যখন এই মানে যেটা আমি জানি একটা লিমিট আছে, তার বেশি এইসব পুরসভা পাস করাতে পারে না। পাস করতে গেলে যেটা এমইডি যে ডিপার্টমেন্ট রয়েছে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, যেটা আমাদের মানে পুর দপ্তরের, সেখান থেকে একটা ডিরেকশন অনুযায়ী পাস করিয়ে আনতে হয়। তাহলে পুরসভা কি নিজেরা পাস করিয়েছে না প্রসেস করে তারা পাস করিয়ে এনেছে? পুরসভা পাস করে দিয়েছে এত বড় প্রজেক্ট, পুরসভার শুধু পুরসভা একা পাস করে দিয়েছে কাঁথি পুরসভা? দেখাতে পারবেন ডকুমেন্টটা? দেখান না ডকুমেন্টটা, আমাদের তো দেখতে চাই আমরা যে কোথায় কে কি আর পাস করেছে, কত তলা, 22 তলা না কত তলা, দেখান তো, দেখান। এটা নিয়ে আমাদের প্রশ্ন যে সত্যি কি 22 তলা প্রজেক্ট ছিল? সত্যি কি পুরসভার চেয়ারম্যান একা ওটাকে পাস করে দিয়েছেন, প্ল্যানটা পাস করে দিয়েছেন? দেখাবেন একটু, দেখানো এটা এইভাবে তো পাস করা তো যায় না, দেখাবেন, দেখান যদি পারেন দেখাতে। আর একটা কথা, আপনাদের তো তদন্ত শুরু হয়েছিল, কি হলো? সুদীপ্ত সেন এইসব বলেছেন, এইসব নিয়ে পুলিশ তদন্ত করতে শুরু করেছিল, কাঁথি থানার অফিসার চলে গেছিলেন জেলে সুদীপ্ত সেনকে জেরা করতে। আমার তো মনে পড়ছে কি হলো, অনেক তো চেষ্টা হয়েছিল, কি হলো? কেন কলকাতা হাইকোর্টে থাপ্পড়টা খেয়েছিলেন বলুন? যারা এই চিঠি নিয়ে তদন্ত করতে শুরু করেছিলেন এই বিল্ডিং ইত্যাদি বিষয়ে সুদীপ্ত সেনের কথা অনুযায়ী, কেন কলকাতা হাইকোর্টে গিয়ে ধোপে ঠিকলো না? কেন সেখান থেকে থাপ্পড় খেয়ে বসে পড়তে হয়েছে? কি বলেছে কলকাতা হাইকোর্ট? কেন গুরুত্ব দিল না আপনাদের কথা, আপনাদের এই তদন্তের বিষয়টা? যদি আপনাদের মেরিট থাকে, যদি সত্যি সবকিছু ঠিকঠাক থাকে, যদি আপনাদের এখতিয়ার থাকে, তবেই তো গুরুত্ব দেবে। একটা হাইকোর্টের মতো জায়গা, ওটা ছেলেখেলা করার তো জায়গা নয়। ওই ছেলেখেলা করতে গিয়ে তো আপনাদের নেতা 25 লক্ষ টাকা জরিমানার শিকার হয়েছেন। কেন বসিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্ট? যেটা তো আপনার তদন্ত করার কোনো অধিকার নেই, করতে হবে না, কেন বলেছে কলকাতা হাইকোর্ট? উল্টো পাল্টা বলে দিলেই হয়ে গেল নাকি? আর যেটা তদন্ত করতে বলেছিল যে আপনারা তদন্ত করতে পারেন, পুলিশের লোককে বলা হয়েছিল শুধু ফাইল মিসিং, কারণ আপনারা নাকি বলেছেন ফাইল পাওয়া যাচ্ছে না, সাধারণত ফাইল পাওয়া যাচ্ছে না, তো ফাইল মিসিং এর তদন্তটা পুলিশ করতে পারে, কিন্তু ওই যে বিল্ডিং পাস কি করে যে না হয় যে এসব করার কোনো প্রয়োজন নেই বা করতে পারে না, এই কথা কলকাতা হাইকোর্ট বলেছিল। তারপর থেকে তো আপনারা আর তো এগোননি, সুপ্রিম কোর্টও যাননি আমার মনে হয়, বুঝতে পেরেই যাননি। আর যে ফাইল মিসিং, যে সাধারণত ফাইল পাওয়া যাচ্ছে না, এই যে মিসিংটার যে তদন্তটা হচ্ছে, তাই বা কি পাওয়া গেছে, কি পাওয়া যাবে? সৌমেন্দু অধিকারীকে তো ডাকা হয়েছিল, ডেকে তো ঘন্টা পর ঘন্টা থানাতে বসিয়ে রাখা হয়েছিল, তাতে আপনাদের কষ্ট হয়নি? শুধু অভিষেক ব্যানার্জিকে 9.5 ঘন্টা কেন সিবিআই দপ্তরে বসিয়ে রাখা হয়েছিল, যেটা করা হয়েছে তার জন্য একেবারে খুব কাঁদছে, মন প্রাণ খুব কাঁদছে। আবার নাকি গ্রেপ্তারের আশঙ্কাতে রয়েছেন, সুপ্রিম কোর্টে চলে গেছেন অভিষেক ব্যানার্জি। কিন্তু যে তদন্ত হচ্ছিল, ফাইল মিসিং হয়ে গেছে, সারদার ফাইল কাঁথি পৌরসভা থেকে, কি হলো? পুলিশ পেয়েছে ফাইল? যা খুশি বললে কি হয়ে গেল নাকি? সৌমেন্দু অধিকারী আমার জানা উনি পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে সরেছেন বা সরিয়ে দেওয়া হয়েছে 2020 সালের 30 ডিসেম্বর। আর ফাইল মিসিং, ফাইল পাওয়া যাচ্ছে না, এই কথা বলা হচ্ছে 2022-এর জুন মাসে। এটা কি এটা প্রমাণ করে যে সৌমেন্দু অধিকারী ফাইল নিয়ে আগে থেকে পালিয়ে গেছেন? নাকি এটাও প্রশ্ন উঠবে যে সৌমেন্দু অধিকারী যাওয়ার পর এই ফাইলকে মিসিং বলে একটা, যাতে করে অভিযোগ করে তাকে মানে দেখে দেওয়া যায় বা তাকে যদি একটু ধরে টানাটানি করা যায়, তার জন্য এটা একটা ষড়যন্ত্র?
অ্যাকচুয়ালি ফাইল ছিল, সৌমেন্দু অধিকারী চলে যাওয়ার পর এখন যিনি চেয়ারম্যান হয়েছেন বা যাদের দায়িত্ব রয়েছে বিষয়টা, তারা ফাইলটাকে মিসিং বলে চালিয়ে নিজেদের মতো করে গল্প ফাঁদার চেষ্টা করছেন, আর অধিকারী পরিবারকে টার্গেট করার চেষ্টা করছেন, দাগার চেষ্টা করছেন বা ধরার চেষ্টা করছেন। এটা একটা পরিকল্পনা মাফিক বলা হচ্ছে যে ফাইল মিসিং। আর যদি ফাইল এত মিসিংই হয়ে গেল, তাহলে এইসব ডকুমেন্টগুলো আপনারা কোত্থেকে পাচ্ছেন বলুন তো? এটাও তো আমাদের একটা বিরাট প্রশ্নের। এইসব ডকুমেন্ট দেখাচ্ছেন কাঁথি পুরসভা থেকে সব টাকা পয়সা নাকি সব জমা টমা দিয়েছিলেন সারদা কর্তা বা তার সংস্থা। এই যে এত সব ডকুমেন্ট আসছে সামনে, যদি ফাইল মিসিং হয়ে গেল, তাহলে এত সব ডকুমেন্ট সব কোথা থেকে পাচ্ছেন? হ্যাঁ, এইসব প্রশ্ন আমাদের মনে জাগবে না? সব গল্প শোনাচ্ছেন দিনের পর দিন, একই কথা বারবার বলে যাচ্ছেন, তাহলে এত সব ডকুমেন্ট কোত্থেকে পাচ্ছেন আমাদেরকে বলুন, কোথা থেকে পাচ্ছেন দর্শক? এইসব প্রশ্ন উঠবে না, শুধু গল্প শোনাচ্ছেন। আর আমরা এইসব নিয়ে প্রশ্ন করলে প্রিয় দর্শক একতরফা বলতে শুরু করে দেবেন। প্রিয় দর্শক বলে খুব তোপ দাগছেন, কটাক্ষ করছেন কুণাল ঘোষ। করে যান কুণাল ঘোষ। আমারও এইসব প্রশ্ন রইল, যদি কখনো সুযোগ পান উত্তর দেবেন। যদি আমাকে টার্গেট করেই বলে থাকেন দেবেন, টার্গেট করে না বললেও এইসব প্রশ্নের উত্তর দেবেন সুযোগ পেলে। আমি শুনি, ভালো লাগে আপনার কথা শুনতে, খুব ভালো লাগে। ভালো থাকবেন দর্শক। আপনিও মনে হচ্ছে আমার দর্শক, প্রিয় কি অপ্রিয় জানি না, কিন্তু আপনিও দর্শক। তা না হলে যদি আমাকে টার্গেট করে বলে থাকেন, তাহলে কেন এই কথাটা বলছেন নিশ্চয়ই আপনিও দেখেন। তো প্রিয় হন বা অপ্রিয় হন, আপনি আপনার মধ্যে কাজ চালিয়ে যান। যা দাগার দেখে যাবেন আমাকে, আরামবাগ টিভিকে, নো প্রবলেম। তবে আমি কিন্তু এইসব নিয়ে আপনাকে ব্যঙ্গ করতে পারি না, করব না। ভালো থাকবেন। আমি শুধু শেষে একটা কথা বলতে পারি, আপনার ভবিষ্যৎবাণী। যখন দেখব আপনার দলটা ডুবছে, মানে ডোবাটা নিশ্চিত, মোটামুটি ইঙ্গিত পরিষ্কার, আমার ধারণা সবার আগে আপনি পাল্টি খাবেন। দেখা যাক, এটা আমার প্রেডিকশন মেলে কিনা। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।